ये हमारा मतलब अपर है ना कंपटीशन हो गया और আজ আমাদের রাজ্যের মানুষের জন্য একটা আনন্দের দিন এবং গর্বের দিন, যেটা বিভিন্ন বাইরের এয়ারপোর্টে আমরা এরোব্রিজ দেখতে পাই। সেই এরোব্রিজের উদ্ঘাটন আজকে আমাদের এই এয়ারপোর্টে হয়েছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এয়ারপোর্টের উদ্ঘাটন এরোব্রিজ আলাদা আলাদা করে কেন হচ্ছে? সেটা সেন্ট্রাল এভিয়েশন মিনিস্ট্রি থেকে ডেট দেওয়া হয়েছে 22 তারিখের মধ্যে বিভিন্ন এয়ারপোর্টের যে ছোটোখাটো কিছু উদ্ঘাটন করার জন্য তাদেরকে স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব উপলক্ষে সেই শিডিউল ওনাদেরকে দেওয়া হয়েছে। তাই শিডিউল অনুযায়ী আজকে 22 তারিখে সেই এরোব্রিজের উদ্ঘাটন আমরা করেছি। এরোব্রিজে হচ্ছে 4টা এরোব্রিজ রয়েছে। আগে পুরনো ছোট যে এয়ারপোর্টটা আমাদের রয়েছে সেটার মধ্যে আমরা 4টা এয়ারক্রাফট বড় থাকতে পারতো একসাথে। আজকে 6টা বড়, যেটা কলকাতা দিল্লি এয়ারপোর্টে বড় এয়ার বাস বোয়িং যেটা 321 এমন অনেক বড় এয়ারক্রাফট থাকতে পারে, এমনভাবে 6টা এয়ারক্রাফট আগরতলা এয়ারপোর্টে আগামী দিন থেকে আমরা পাবো। তার বাইরে ছোট এয়ারক্রাফটও এই জায়গাতে থাকবে। যে 4টা এরোব্রিজ করা হয়েছে তার জন্য 48 কোটি টাকা খরচা হয়েছে ওনারা বলেছেন। তার বাইরে আগামী 30 তারিখে পর্যন্ত আমরা নতুন এয়ারপোর্টটাকে, যেটা লেটেস্ট টেকনোলজি রয়েছে সেই টেকনোলজির মাধ্যমে সেটাকে তৈরি করা হচ্ছে, যেটা নর্থ ইস্টের মধ্যে নয়, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে লেটেস্ট টেকনোলজির এয়ারপোর্ট। সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ফিনিশিং টাচ, যেটা আপনারা দেখেছেন আজকে বাকি রয়েছে। তো 30শে জুনের মধ্যে এটা আমাদের কমপ্লিট হবে। তো এয়ারপোর্টের মধ্যে আমি প্রথম বলেছি, যেটা দিল্লি আগরতলা যখন ফ্লাইট আমরা করেছি তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাইরের লোকরা, যেটা আমাদের দেশের রাজ্যের বাইরের যাত্রীরা এবং আমাদের রাজ্যের এবং শিলচর থেকেও, যারা শিলচর করিমগঞ্জ থেকে দিল্লিতে যান, তারাও আগরতলাকে কাজে লাগিয়ে ব্যবহার করে, আগরতলা এয়ারপোর্টকে ব্যবহার করে ওনারা বাইরে যাচ্ছেন। তো যত বেশি যাত্রীর আবাগমন হবে আমাদের রাজ্যের, তত বেশি রোজগার বৃদ্ধি পাবে। আমরা জানি বাইরে থেকে যখন একজন লোক আসে তখন 27 জন লোকের রোজগার নিয়ে আসে। তো আগামী দিন যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উদ্ঘাটন হবে, এয়ারক্রাফট আরও বেশি করে আসবে, তখন যাত্রীরা আরও বেশি আসবে এবং নর্থ ইস্টের বিভিন্ন জায়গার, যেটা মিজোরামের যাত্রীরা আমাদের রাজ্যে দিয়ে আসবেন, আসামে যেটা কাছার ডিস্ট্রিক্ট তারা আসেন, আগামী দিন আরও বেশি করে আমাদের এয়ারপোর্টটাকে ব্যবহার করবেন, বাংলাদেশের মানুষ ব্যবহার করবেন। আমাদের রাজ্যে নতুন নতুন শিল্প বাণিজ্য করার জন্য বাইরে থেকেও লোকরা আসবে, তো আমাদের রোজগার হবে। এবং আমাদের রাজ্য যেটা ল্যান্ড লক ছিল এবং শুধু আমরা দিল্লি কলকাতা যখন যেতাম, যাওয়ার আগে আমরা অপেক্ষা করতে হতো কখন তার কনফার্মেশন আসবে টিকিটের, তার জন্য অপেক্ষা করতে হয় না। এবং আগামী দিন যখন তখন আমাদের ছেলেমেয়েরা এডুকেশান হোক, আপনার হেলথ ইস্যু হোক এবং বিজনেস ইস্যু হোক, সব বিষয়ে আমাদের রাজ্য একটা প্রেফারেন্স পাবে। এবং নর্থ ইস্টের মধ্যে সুন্দর, মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমি গুয়াহাটির পরে বলবো না, গুয়াহাটির থেকে অনেক বেশি উন্নত এয়ারপোর্ট আমাদেরটা হতে যাচ্ছে। এবং যেটা এয়ারপোর্ট আমাদের ব্যবসা বাণিজ্য, যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন চট্টগ্রাম বন্দরকে আমরা ব্যবহার করতে পারবো, তো সেই লক্ষ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এবং প্রধানমন্ত্রীর যে লক্ষ্য ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটা এবং ত্রিপুরার মানুষকে রোজগার দেওয়া, সেটা আমরা করতে পারবো। এবং যাতায়াতের সুবিধা আমরা খুব ভালোভাবে আমরা আমাদের লোকদেরকে দিতে পারবো। তো আমি আজকের এই শুভ মুহূর্তে এয়ারপোর্ট অথরিটি এবং যারা কনস্ট্রাকশন করছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনারা যে কমিটমেন্ট রেখেছিলেন 30 জুনের মধ্যে সমস্ত কাজগুলি করে দেবেন, তার একটা শুরুয়াত আজকে আপনারা করে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ। এবং রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা আপনারা মাল্টি স্টোরেজ বলে, যেটা কার পার্কিংয়ের কথা আপনারা আগেই বলেছিলেন, বহুতবার মিটিংয়েও বলেছিলেন, সেটা
হয়ে গেছে। আপনাদের জায়গা জমি যেটা চেয়েছিলেন সেটা করেছেন এবং আমাদের মাননীয় বিধায়ক মহোদয় সবসময় এয়ারপোর্টে কীভাবে ডেভেলপ করা যায় এবং এয়ারপোর্ট অথরিটির সঙ্গে এরিয়ার লোকদের কীভাবে সমন্বয় সাধন করা যায় উনি সবসময় তার সঙ্গে রয়েছেন। তো আজকের এই বিশেষ মুহূর্তে রাজ্য এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা উনি জমি দিয়েছেন রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, ওনার যাওয়া প্রয়োজন, তারপরও কোনো ডিলে না করে যখনই যায় ওনার কাছে উনি সব কিছু সব বিষয়ে, শুধু এয়ারপোর্ট অথরিটি নয় প্রত্যেকটা বিষয়ে যখনই কোনো সঠিক পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা যাবেন তখন উনি সেটাকে অন টাইম একবার অন দ্য স্পট উনি সেই কাজটা করে দেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। দেখলেন যে আজকের ইনোগ্রেশনটা হলো অ্যাপ্রন, এটা যেটা আমাদের মাননীয় সাংসদ বলেছেন এবং এয়ারপোর্ট অথরিটির যে ডাইরেক্টর উনি অত্যন্ত সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলেছেন। এটার মধ্যে আমি সব থেকে একটা সামঞ্জস্য করে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, অনেক সময় এরকম প্রশ্নগুলি উঠে যে এখানে কি হচ্ছে, কিন্তু এটা এয়ারপোর্টে সেখানে 26টা ফ্লাইট কিন্তু উঠানামা করে এত কম সময়ের মধ্যে, নর্থ ওয়েস্টে 37 লক্ষ লোকের এটাই। তো যেখানে এত ফ্লাইট আসে বা প্যাসেঞ্জাররা যেখানে আসে সেখানে একটা সম্ভাবনা আছে বলে এত মানুষ এখানটার মধ্যে আসে এবং এই ফ্লাইট আসা যাওয়া এবং ডাইরেক্ট ফ্লাইট সেখানে গুয়াহাটি, মণিপুর, দিল্লি, ব্যাঙ্গালোর ডাইরেক্ট ফ্লাইটগুলো এখানটার মধ্যে হচ্ছে। এইটা অলরেডি এমপ্লয়মেন্ট জেনারেশন আছে এবং বাইরে থেকে বহু লোক কিন্তু এখানে যারা আসছে ইনভেস্ট করছে এবং সেখানে আমাদের ছেলেরাও কাজ পাচ্ছে, সাথে সাথে ভারতের অনেক জায়গা থেকেও এখানে কাজ পাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যে প্রধানমন্ত্রী যে জিনিসটা বলেছিলেন, হীরার ব্যাপারটা বলেছিলেন, এবং হীরাটা কি হাইওয়ে, এখানে একটা মাত্র হাইওয়ে ছিল, এখন আমাদের আরও 7টা হাইওয়ের কাজ চলছে। ইন্টারনেট ওয়ে, রোডওয়ে 7টা ছিল, আমাদের মাত্র একটা মাত্র ছিল আমাদের যেটা লাইফ লাইন, এখন 7টার একসাথে কাজ চলছে। ওয়াটারওয়েজ আপনারা দেখেছেন আমাদের ট্রায়াল দেওয়া আছে, চট্টগ্রাম বন্দর, ফেনী নদী, ব্রিজ সবগুলি একসাথে চলছে। এখন ব্যাপারটা হচ্ছে একসাথে এত কাজ চলছে আর কি, যখন আমরা কাউন্ট করি কোনটা ছাড়বো কোনটা বলবো, যখন মনে করতে চাই তখন এটা পাওয়া যায়। এর মধ্যে যেটা ডাইরেক্টর সাহেব যে কথাটা বলেছিলেন, গ্রিন এনার্জি যে ব্যাপারটা বলেছেন, যে আগে 1 মেগাওয়াটের ছিল প্রভিশন, আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এখানে 2 মেগাওয়াটের ডাইরেক্টলি, এবং সেটাও আমাদের চিফ মিনিস্টারের সাথে যখন গিয়ে কথা বলেছেন, এই জিনিসটা কিন্তু আমাদের সাংসদও বলেছেন যে চিফ মিনিস্টার এমন প্রসপেক্টিভ এবং এত পজিটিভ যে উনি কোনো প্রথম যেটা দেয়ার ইজ নো অবস্ট্রাকশন, দেয়ার ইজ নো ইম্পসিবল, এই একটা চিন্তাধারা নিয়ে চলে যেখান থেকে যা করা যেতে পারে এটা যেমন হয়েছে। প্লাস আমাদের যে মাল্টি লেভেল যে কার পার্কিংয়ের জন্য যতটুকু জায়গা ওরা চেয়েছিলেন এতটুকু না দিতে পারলে 1.6 একর দেওয়া হচ্ছে, সেটা হবে। অর্থাৎ আমাদের একটা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং আমরা এখন দেখতে পারবো যে বাংলাদেশ থেকে আমাদের যত প্যাসেঞ্জার আসে, এবং পাশাপাশি আপনারা হয়তো জানেন না, ওই যে আমাদের আখাউড়া থেকে এইদিকে ডাইরেক্টলি এয়ারপোর্টের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা আবার তৈরি হচ্ছে, যে রাস্তাটা ডাইরেক্টলি আমরা শহরকে বাইপাস করে এখানে চলে আসবে। পাশাপাশি এখানে খাওয়া থাকার বিভিন্ন রকম বন্দোবস্ত হচ্ছে। তো এজ এ হোল আমরা যে মিশন নিয়ে আমরা এগোচ্ছি, আমাদের যে ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে জিনিসটা, এখানে সব দিক দিয়ে, আর পরে যেটা আছে অনেকের একটা ধারণা আছে যে ডেভেলপমেন্ট মানে কি না সরকারি চাকরি আর রেগা, এগুলো। তো আমরা এখন স্বাবলম্বী হতে চাই, প্রতিটি মানুষকে বানাতে চাই, স্টেটকে আমরা বানাতে চাই। আগে যেখানে একটা 9% আমাদের যে আমরা ডেভেলপমেন্ট আমরা যেটা আর্ন করতাম, এখন সেটা 23%-এর মতো হয়ে গেছে। আগে 1200 টাকা ছিল আমাদের অ্যানুয়াল ইনকাম, এটা এখন 2500 কোটি টাকার মতো আমাদের হয়ে যাচ্ছে। সুতরাং এইটা একটা আমাদের যে সারাক্ষণ ধরে আমরা টোটালি সেন্টারের উপর ডিপেন্ডেন্ট থাকবো, নিজেদের কিছু আমরা করব না, পাশাপাশি সেন্টারের উপর ডিপেন্ডেন্ট থেকেও আমরা আমাদের স্বরোজগারি এবং সেলফ একটা স্টেট বানানোর যে আমাদের পরিকল্পনা, এটাই হচ্ছে আমাদের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই দিকে আমাদের মুখ্যমন্ত্রী। পাশাপাশি আমরা আমাদের জনগণকে, আমাদের সাংসদ, আপনারা দেখেছেন যে লোকসভায় এর আগে আমরা সাংসদের আমরা দেখতাম না, কিন্তু এখন ত্রিপুরার সাংসদ আমাদের প্রতিমা ভৌমিক প্রতি সেশনে ত্রিপুরার নানা সমস্যা নিয়ে কথাবার্তা বলেন এবং এগুলো আমাদের বিরাট সাহায্য করছে। তো আমরা আশা করি আমরা যে টার্গেট করেছি সেই উদ্দেশ্যে আমরা তারই মধ্যে আমরা ত্রিপুরাটাকে, কারণ আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু আরও বাড়িয়ে যাচ্ছি, ফলে এটা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আমরা আছি, আপনারা সেটা জানেন, সেইভাবেই চলছে আমাদের দিশাতে আমাদের রাজ্য সরকার চলছে।